হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের একটি ব্যতিক্রমী আলোচনায়। ইউজুয়াল যে আলোচনাগুলো হয় তার থেকে একটু ব্যতিক্রমধর্মী কথা বলবো। 2025 সাল কানাডার জন্যে একটু ভিন্নধর্মী বছর। 2024 সাল কানাডার একটু রেকর্ড ব্রেকিং বছর ছিল, বিশেষ করে ভিসা ইস্যুর দিক থেকে। কানাডা গত 100 বছরের মধ্যে সর্বাধিক ভিসা ইস্যু হয়েছে 2024 সালে। 2025 সালে ঘটনাটা একটু উল্টে যাচ্ছে। অনেকটা টালমাটাল অবস্থা দিয়ে শুরু এবং মাঝে মাঝে অনেকগুলো মেজর ধাক্কা পরিবর্তন এগুলো দেখতে পারবেন আপনারা। তো আজকে মূলত এই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো 1 ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন নতুন করে ট্যারিফ আরোপ করতে চেয়েছে কানাডা গভর্নমেন্টের উপর বলতে কানাডার সকল প্রোডাক্টের উপরে। অর্থাৎ কানাডা তাদের ইকোনমির একটা বড় অংশ ইউএসএর থেকে সাপোর্ট পায়, বিশেষ করে রপ্তানি পণ্যের মাধ্যমে। এই রপ্তানি পণ্যে যদি 25% ট্যারিফ আরোপ করতে হয় তাহলে প্রোডাকশনের ভ্যালু অনেক বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে এবং অনেক পণ্য অবিকৃত থেকে যাবে। এর ফলে কানাডার ইকোনমিতে একটি বড় ধরনের ধাক্কা লেগে যাবে। 1 ফেব্রুয়ারিতেই এই আশঙ্কাটা রয়েছে। মার্চ মাসে যে একটি আশঙ্কা বা যে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্চ মাস পর্যন্ত স্পিকারকে সংসদ ইস্তফা দিতে বলেছেন। সেটি ইস্তফা রয়েছে। এখন পর্যন্ত কানাডা লিবারেল পার্টি একজন সুইটেবল ক্যান্ডিডেট খুঁজে পাননি। সেটি পাওয়ার উপর নির্ভর করতেছে আর একটি ধাক্কা, কোন ব্যক্তি কানাডার লিবারেল পার্টি লিডার এবং প্রধানমন্ত্রী হবেন সেটার প্রতি তাকিয়ে রয়েছে সবাই। অনেকের নাম চলে এসেছে। কার্নি নামে একজন ব্যক্তির কথা আমরা বলেছিলাম, তিনি যদি হন, ইকোনমিক পুনরুদ্ধারে তার যথেষ্ট প্রিভিয়াস দক্ষতা অভিজ্ঞতা রয়েছে। আশা করা যায় সেখান থেকে একটা পজিটিভ নিট চলে আসবে কানাডাতে। তারপর এই বিষয়গুলো আমরা কনফার্ম না। তো ইমিগ্রেশনের বিষয় নিয়ে অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। তো এখানে ইমিগ্রেশনের বাইরে রাজনৈতিক যে একটি প্রভাব, সেটাও ইমিগ্রেশনের উপর একটা বড় প্রভাব ফেলে। মোট কথা, জাস্টিন ট্রুডো চলে যাওয়ার পরে যিনি কানাডাতে প্রধানমন্ত্রী হন না কেন, তিনি ইমিগ্রেশনের একটা কাটছাঁট হয় বর্ধিত করা বা ছোট করা। বর্ধিত করার পসিবিলিটি আসলে খুব কম। ট্রুডোর মতো ব্যক্তি যেখানে 25 সালে এসে কোটা কমিয়ে দিতে বাধ্য হয়েছে, অন্যরা সে কী করবে? তার মতো এত লিবারাল তো আর কেউ হবে না। সে অতি সম্প্রতি সময়ে এটি আমরা দেখতে পারবো না। তো যাই হোক, এখানে আনুষঙ্গিক অনেক কথা বলা হলো। ইম্পর্টেন্ট কানাডা ইমিগ্রেশন ইভেন্টস টু ওয়াচ আউট ফর 2005। তো 2025 সালে অনেকগুলো ইভেন্টস আপনারা দেখবেন। As we step into 2025, the landscape of Canada immigration is poised for significant developments that will impact prospective immigrants, international students, and employers. Canada immigration policies continue to evolve to meet economic needs, address labor shortages, and strengthen cultural diversity, with first-time immigration level reduced টু নিয়ারলি 2021 লেভেল। তো যেটি বলতেছিলাম যে ট্রুডোর মতো প্রধানমন্ত্রী কানাডা ইমিগ্রেশন লেভেলটাকে বাড়তে থাকা এই লেভেলটাকে কমিয়ে ফেলেছে। আবার সেই 2021 সালে যে লেভেলে ছিল সেই লেভেলে পৌঁছে গেছে কানাডা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ বা একটি বড় পরিবর্তন। This year is set to bring significant developments in Canadian immigration policies and processes. পলিসি এবং প্রসেসে অনেকগুলো পরিবর্তন আপনারা দেখবেন। Whether you are an aspiring immigrant or a current resident keeping a watch on policy changes, here is a comprehensive look at the most important Canada immigration updates and events to watch out for in 2025. ফেডারেল ইলেকশন একটি ম্যাটার হবে। ফেডারেল ইলেকশন 2025 ইমিগ্রেশন লেভেল প্ল্যান। একটু আগে প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার কথা বললাম, যেটা মার্চ মাসে হতে যাচ্ছে। মার্চ মাস থেকে আবার 5-6 মাস পরে এখানে অক্টোবর মাসের আগেই মূলত কানাডাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। Canadian federal election are bound to happen prior to October 2025, but we may see it happen much before that. তো এটি অক্টোবরের আগেই হওয়ার কথা, সেটা কিনা আরও আগে হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে, আশঙ্কা না। সেক্ষেত্রে হয়তো বা জুলাই আগস্টের দিকে কানাডার ফেডারেল ইলেকশন হতে পারে। ফেডারেল ইলেকশন একটি ম্যাটার করবে। আপনারা জানেন যে 2024 সালে অক্টোবর মাসে নতুন বছরের ইমিগ্রেশন পরিকল্পনা প্রকাশিত হয়েছিল, যেটি 25 সালে কার্যকরী হচ্ছে। তো তার মানে 2025 সালের অক্টোবরে কিন্তু নতুন গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণের পরপরই
নতুন ইমিগ্রেশন পরিকল্পনা প্রকাশ করবেন। এখানে কনজারভেটিভ গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে তাহলে আশা করা যাচ্ছে যে এখানে তারা ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও বেশি কঠিন করে ফেলবেন। মোস্ট এক্সপেক্টিং conservatives to take over the reins of government. If this happens, we could see further reductions in immigration levels. তারা এসে কিন্তু আরও কমিয়ে ফেলবে। Also, conservatives are expected to restrict the eligibility criteria for various temporary resident and permanent residency pathways. তো ইমিগ্রেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো আরও কঠিন করা হবে, কমে যাবে সব কিছু, অনেক কিছুই একটা বাধার সম্মুখীন হবে। আমেরিকাতে যেমন ট্রাম্প গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে একটা তোড়জোড় অবস্থা তৈরি শুরু হয়ে গেছে, একটা সরগোল অবস্থা চলতেছে। কানাডাতেও কিন্তু কনজারভেটিভ পার্টি আসলে এরকম একটা এতটা না হলেও মোট কথা একটা রিডাকশন পর্যায়ে আরও অনেক ধরনের নতুন পলিসি চলে আসবে। ইমিগ্রেশন ব্যাকলগ অ্যান্ড প্রসেসিং টাইম নিয়ে কিছু কথা বলি। দি Canada Immigration Department continue to battle with backlog since the pandemic and is still not able to get significantly down. ব্যাকলগের সমস্যাটা কোনোভাবেই কমানো যাচ্ছে না। এর মধ্যে আবার আপনারা জানেন যে লোকজন কমানো হবে। IRCC is still not able to meet their own service standard for processing most of the applications for temporary resident visa, study permits অ্যান্ড ওয়ার্ক পারমিটস। অর্থাৎ এখানে দেখুন ভিজিটর ভিসা, স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিটে আবেদনের ক্ষেত্রে মূলত সময় সবচেয়ে বেশি লাগতেছে এখন। পিআরের জন্য তো সময় বেশি লাগে, কিন্তু এই ক্যাটাগরিগুলোতে যে সময়ের মধ্যে প্রসেস হওয়ার কথা সেই সময়ের মধ্যে প্রসেসিংগুলো হচ্ছে না। এটা একটা হেডেকের বিষয়। অ্যাজ অফ দি লেটেস্ট অফিসিয়াল আপডেট দেয়ার ওয়ার মোর দেন 1 মিলিয়ন অ্যাপ্লিকেশনস ইন ব্যাকলগ। তো বর্তমানে 10 লাখের অধিক অ্যাপ্লিকেশন ব্যাকলগের মধ্যে রয়েছে। যে সমস্ত ভাই এবং বোনেরা নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট পাচ্ছে না তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাকলগে চলে গেছে। তো এটা ওয়ারিড হওয়ার বিষয় রয়েছে। বেশি ওয়ারিড হলে আপনি আইআরসিসিকে ওয়েব ফর্ম রাইজের মাধ্যমে জানাবেন যাতে করে দ্রুত অ্যাপ্লিকেশন প্রসেস করে। মোরওভার আইআরসিসি হ্যাজ অলরেডি অ্যানাউন্স রিডিউসিং দেয়ার ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাফ বাই 3,300 ওভার দি নেক্সট ইয়ার্স। তো আগামী 3 বছরে তারা তাদের কানাডা এবং আউটসাইড কানাডা থেকে 3,300 কর্মী ছাঁটাই করে ফেলবে। ইন লাইট অফ দিস ডেভেলপমেন্টস ইট উইল be important to see how the immigration department will be able to clear the backlog and improve processing times in 2025. Rural Canada immigration programs. It has been confirmed in the official Canada Gazette on December 14, 2025. The below listed 2 new Canada permanent residency pathways are coming in 2025. তো দুইটি পিআর এখানে চালু হতে যাচ্ছে, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস আর সিআইসি এবং ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস। এইগুলোর তা বিস্তারিত আমরা এখনও বলিনি, এই প্রোগ্রামগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এইগুলো আরও বিস্তারিত আসবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। এটা একটা পজিটিভ নিউজ হতে পারে 2025 সালের জন্য। However, there are no official launch date yet announced by the immigration department, so it will be important for PR aspirants to watch out in 2025. When these programs are launched, annual quota allotted for these 2 PR pathway expansion to more rural communities. এই তথ্যগুলো এখনও ওয়েটিংয়ে রয়েছে, এগুলো পাবলিশ হবে। কানাডা কেয়ার গিভার পাইলট পাইলটটা 31শে মার্চ 2025 থেকে চালু হতে যাচ্ছে। এই সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা আমরা গতকাল করেছি, আশা করছি সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর এতটুকুই যে জাস্ট এই প্রোগ্রামটি ওপেন হচ্ছে নতুন নামে। দিস পাইলটস আর কল্ড দি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট, এই নামে মূলত এটি ওপেন হতে যাচ্ছে। অ্যান্ড দি বেস্ট ফিচার অফ দি পাইলটস আর পার্মানেন্ট রেসিডেন্সি অন অ্যারাইভাল ইন কানাডা। এই প্রোগ্রামে যারাই কানাডাতে অ্যারাইভ করবে তারা পিআর পাওয়া শুরু করে দেবে, পিআর নিয়ে ঢুকবে, নামার পরে পিআর পেয়ে যাবে। দি লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মাত্র আইএলটিএস 4 পেলেই হবে। এডুকেশন অনলি ইকুইভ্যালেন্ট টু কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা, অর্থাৎ 12 গ্রেড এডুকেশন থাকলে এখানে এলিজিবিলিটি অর্জন করা যাবে। However, more details are yet to be finalized and will be unveiled by RCC in the coming days. Important thing to watch out for this exact annual target for these pilots, job offer requirement and acceptable relevant experience, eligible occupations. তো এটা সংক্রান্ত আমরা তো কথা বলেছি। Fate on express entry categories. Canada introduced categories in 2023 to target various labor needs and occupations under the largest permanent residency pathway of the express entry system. 2025 সালে যেটা প্রত্যাশা করা যাচ্ছে যে আইআরসিসি উইল বি ইন্ট্রোডিউসিং নিউ ক্যাটাগরি ফর এডুকেশন। তো এডুকেশন সেক্টরে যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য নতুন প্রোগ্রাম ওপেন হওয়া, এটা প্রত্যাশা আমাদের, এখনও ক্লিয়ার না। যৌক্তিকতা বলে যে এটা ওপেন হবে অ্যাজ ইট হেল্ড এ পাবলিক কনসালটেশন ইন 2024 to make the final determination. Moreover, it will be important to see
if all the existing caregiver are continued or some are discontinued in 2025, as well as introduction of new categories. Provincial nominee program নিয়ে একটু কথা বলি. Significant move. Federal government has informed provinces that they should expect the provincial nominee program quota to be reduced by 50%. তো 24-এর তুলনায় 25 সালে 50% কমন হবে, এটা একাধিকবার শুনেছেন আপনারা. তো পিএনপি গুলো মূলত প্রত্যেকটা প্রভিন্সের নিজস্ব কিছু চাহিদার আলোকে পরিচালিত হয়. সেটার আলোকে তারা অ্যানুয়াল বাজেট দিয়ে থাকে ফেডারেল গভর্নমেন্টের নিকট. ফেডারেল গভর্নমেন্ট বিবেচনা করে ভিসার একটা রেশিও তাদেরকে দিয়ে থাকে. তো many provinces including Manitoba, Saskatchewan, Alberta, Atlantic province have already publicly criticized reduction in quota. তো এই প্রভিন্সগুলো কোটা কমিয়ে দেওয়ার জন্য ফেডারেল গভর্নমেন্টের উপর খ্যাপা, তারা এই বিষয় নিয়ে আরও কথা বলতেছে. হয়তো এই সমস্ত কারণে কিছুটা কোটা বেড়ে যেতে পারে. এখানে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন. Provinces and territories that are willing to work in responsible manner with Canada, including playing a role in the taking on asylum seeker, will have an opportunity to regain coveted provincial nominee spots. তো যে সমস্ত প্রভিন্স অতি আগ্রহী তাদের জন্য বিশেষ কোনো একটা সুবিধা দিলেও দিতে পারে ইমিগ্রেশন মিনিস্টার, এই সংক্রান্ত একটি হিন্টস তিনি দিয়েছেন. So this will also be a major event to watch out for in 2025, where we may see an increase in PNP quota, unlocking more opportunities for PR aspirants. X percentage draw, significant drop into the CRS score. তো এই বছরের X percentage যেগুলো হবে সেগুলোতে আমরা স্কোরের রিকোয়ারমেন্ট অনেক ড্রপ দেখতে পারবো, এটা পজিটিভ একটা বিষয়. Another important event to watch out for this is significant reduction in the comprehensive ranking system cut off, কারণ হচ্ছে জব অফারের কারণে যে পয়েন্ট দেওয়া হতো সেটা দেওয়া হচ্ছে না. RCC introduced a new category in immigration level plan announced in October 2024 called In Canada and allotted more than 82,000 permanent residency spots. As a result, we expect that there will be more Canadian experience draws this year that will help in reducing this year's cutoff score. On top of it, Mr. Miller has already announced that there will no longer be additional 50 points for the LMI-based job offer in the Express Entry system. As a result, we are most likely to see a significant drop in CR's cutoff score for Express Entry draws after spring 2025, when these 50 points will be eliminated. Furthermore, RCC is also intending to reduce this year's cutoff score below 500. So we hope that soon the cutoff will drop to reasonable levels. তো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আজকে এই ভিডিওতে আমরা কথা বললাম. আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ. ভালো থাকবেন সবাই. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.